মালদার রাজনীতিতে একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে। মৌসুম বেনজির নূর তার যোগদান আজকের দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে সবচেয়ে বড় ঘটনা আমি মনে করি। যদিও মিডিয়া তা মনে করছে না, আমি মিডিয়ার সাথে ভিন্ন মত পোষণ করি। আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার, শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো অংশেই কম নয় মৌসুম বেনজির নূরের কংগ্রেসে আবার ফিরে আসা। কেন এই কথাটা বলছি, তার কারণ যে দেখুন, মালদা যে একটা শহর হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে বা মালদা জেলা যতটুকু গুরুত্ব পেয়েছে সেটা অবশ্যই গনি খান চৌধুরী হাত ধরে। বাংলার রূপকার যদি কাউকে বলতে হয় তাহলে গনি খান চৌধুরী হাত ধরে রেল ব্যবস্থা থেকে শুরু করে, বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠান থেকে শুরু করে মালদার কানেক্টিভিটি সারা ভারতবর্ষের সাথে সংযোগ, তার যে সেই সংযোগটা কিন্তু গনি খান চৌধুরী হাত ধরে গড়ে উঠেছিল। এবং গনি খান চৌধুরী সেই ব্যক্তিত্ব ছিলেন যিনি কোনোদিন কোনো রাজনৈতিক দল দেখেননি। নিকটবর্তী দরিদ্র বহু মানুষকে তিনি মালদায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক বোর্ডে চাকরি দিয়েছেন। রেলমন্ত্রী থাকাকালীন রেল দপ্তরের হাজার হাজার ছেলে চাকরি পেয়েছে তার আমলে। এবং মালদার আক্ষরিক অর্থে ডেভেলপমেন্ট যতটুকু আপনারা দেখেন, সেই ডেভেলপমেন্টও তৃণমূল কংগ্রেস করেনি, এটা কংগ্রেস দলের থাকাকালীনই কিন্তু গনি খান চৌধুরীর সময়ই হয়েছিল। যেটা আপনাদেরকে বলার, মৌসুম বেনজির নূরের যোগদানটা কিন্তু অনেককে বিস্মিত করেছিল। তার কারণ গনি খান চৌধুরীর লেগেসি, যেটা আজকে উনি বললেন কংগ্রেসে যোগদান করার সময় পতাকা ধরে তিনি বললেন যে আমি গনি খান চৌধুরীর লেগেসি বা পরিবারের সদস্য, আমার ভাই এমপি এবং আমারও ওই দলের ঐতিহ্য বহন আমি করি, ফলে আমার ওই দলে ফিরে যাওয়া উচিত। এই বক্তব্যটা আজকে যেটা উনি উপলব্ধি করছেন, আমরা কিন্তু যেদিন উনি যোগদান করেছিলেন আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম যে গনি খান চৌধুরীর পারিবারিক লেগেসিকে ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসে কেবলমাত্র এমপি হওয়ার জন্য, সুযোগ সুবিধার জন্য তিনি জয়েন করলেন। সেটা কতটুকু তার গনি খানের যোগ্য উত্তরসূরি হিসাবে সেটা কতটুকু বিবেচনার কাজ হলো তার। এবং তিনি যেভাবে যোগদান করেছিলেন, একেবারে নবান্নে গিয়ে ভারতবর্ষের কোনো রাজ্যের প্রধান কার্যালয়, আমাদের যেমন নবান্ন, সেখানে গিয়ে তিনি পতাকা ধরেছিলেন। সেটাও ব্যতিক্রমী, ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত দ্বিতীয় কোনো ঘটনা নেই যেখানে সদর দপ্তরে গিয়ে, রাজ্যের সদর দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতের থেকে পতাকা নিয়েছিলেন, যেটা বিরলতম ঘটনা মৌসুম বেনজির নূরের ক্ষেত্রে। দেখুন, মৌসুম, আমার এখনো মনে আছে যখন মৌসুম উপনির্বাচনে দাঁড়ালো পরিবর্তনের আগেই, তার মধ্যে স্পষ্ট বক্তব্য, শিক্ষাগত যোগ্যতা সব মিলে কিন্তু আমরা খুব প্রশংসা করেছিলাম। আমার মনে আছে আমি তখন কলকাতা টিভির রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কাজ করছি। ওর বাচনভঙ্গি ও প্রার্থী যখন হলো উপনির্বাচনে, সব কিছু মিলে মৌসুম আগামী দিনের বড় নেত্রী হবেন, এই ভাবনা, এই চিন্তা কিন্তু আমাদের মধ্যে ছিল। যার জন্য মৌসুম বেনজির নূরের পরবর্তী পর্যায়ে পতন, রাজনীতিতে পতন বা তৃণমূলে যোগদান এবং সেখানে কার্যত কোণঠাসা হওয়া, জেলায় কোণঠাসা হওয়া, তৃণমূল তাকে কোণঠাসা করে রেখে দিয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু আমরা যারা বিশ্লেষণ করেছিলাম, আমরা যারা ওকে প্রজেকশন করেছিলাম যে মৌসুম, আমরা আমি ব্যক্তিগতভাবে দুজনকে খুব বড় করে প্রজেকশন করেছিলাম। একজন শুভেন্দু অধিকারী, যাকে আমি তরুণ তুর্কি আখ্যা দিয়েছিলাম। এটা আবারও বলছি, যারা আজকের দিনে টেলিভিশন দেখেন তারা বুঝবেন না। আমরা যখন সিংহ নন্দীগ্রাম আন্দোলন, বিশেষ করে নন্দীগ্রাম আন্দোলন পর্বে আমি শুভেন্দু অধিকারীকে তরুণ তুর্কি আখ্যা দিয়েছিলাম, কলকাতা টিভিতে দিনের পর দিন বলতাম। এবং আমি বলতাম যে খুব বড় রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা আছে শুভেন্দুর মধ্যে। একইভাবে আমি বলবো, মালদার মৌসুম বেনজির নূরের উঠে আসা, আমিও মনে করেছিলাম যে পশ্চিমবাংলার রাজনীতিতে বড় ধরনের মুখ হয়ে উঠতে পারবেন আগামী দিনে। সেই শিক্ষাগত যোগ্যতা ওর মধ্যে ছিল,
সেই দাপট ছিল, পারিবারিক কারণ কিছুটা হয়তো, আর বেশিরভাগটা ভুল রাজনীতির শিকার হয়েছেন তিনি, এবং শেষে তৃণমূল কংগ্রেসের কোণঠাসা রাজনীতির মধ্যে থেকে তিনি শেষে আজকে কংগ্রেসে যোগদান দিলেন। এখন বড় প্রশ্ন, আমি আসলে লাইভে আসার পেছনে একটাই কারণ, আমাকে অনেকেই বলছেন যে দাদা, মালদার রাজনীতিতে কি মৌসুমের আশা প্রভাব পড়বে? দেখুন, আমি মালদায় বিশেষ করে মুসলমান লোকদের সাথে কথা বলে দেখেছি, সংখ্যালঘু মুসলমানদের, তারা কিন্তু এখনো গনি খান চৌধুরীর প্রভাব থেকে বেরিয়ে আসতে পারেনি। বয়স্করা তো বটেই, ইয়ং জেনারেশনের মধ্যেও গনি খান চৌধুরী পরিবারের প্রতি শ্রদ্ধা আমি দেখেছি, ভক্তি আমি দেখেছি, লেগেসি অবশ্যই একটা কাজ করে। ফলে মানে মালদার রাজনীতিতে মৌসুম বেনজির নূর যেমন কংগ্রেসে নতুন করে আবার যখন আজকে আসলেন, তার কিন্তু একটা প্রভাব মালদার রাজনীতিতে পড়তে বাধ্য, এবং পড়বে বলেই আমি মনে করছি। প্রথমত 2-3 দিক থেকে প্রভাব পড়ার সম্ভাবনা। আপনারা যদি 2021 সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকান, তাহলে বলা যায় যে পুরোপুরি বাইনারি পলিটিক্স হয়েছিল মালদার মতন জায়গায়, যে জায়গায় কংগ্রেসের কিছুটা প্রভাব তখনও রয়ে গেছে। কিন্তু 21 নির্বাচনে যখনই শীতলকুচিতে 3জন মানে সিআরপিএফ এর গুলিতে 3 জনের প্রাণ হারালো তৃণমূল কংগ্রেসের, তারপরে দিলীপ ঘোষের ওই মুসলমান দেখলেই মারো বা গুলি করো এই ধরনের বক্তব্য, সংখ্যালঘু দেখলেই গুলি করো এই যে বক্তব্য, আরো কেন গুলি চললো না, এই বক্তব্য কিন্তু মুসলিম সমাজকে কিন্তু আতঙ্কিত করে দিয়েছিল, ভয়ঙ্কর ধরনের আতঙ্ক করেছিল। এবং পরবর্তী পর্যায়ে কোচবিহারের ওই শীতলকুচির ঘটনাকে কেন্দ্র করে মুসলিমরা এক কাট্টা হয়েছিল, যে কোনো মূল্যে বিজেপিকে হারাতে হবে। ফলে মালদার মুসলমানরাও কিন্তু কংগ্রেসকে ছেড়ে দিয়ে ওই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল, যে যাতে করে বিজেপির পরাজয় নিশ্চিত করা যায়। ফলে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা, তারপরে হঠকারী মন্তব্য দিলীপ ঘোষ থেকে শুরু করে একের পর এক বিজেপির নেতার, তার মধ্য দিয়ে কিন্তু বিজেপির ভয়ঙ্কর চেহারাটা মানুষের সামনে উঠে এসেছিল, বিশেষ করে মুসলিম সমাজের কাছে। এবং যে কোনো মূল্যে বিজেপিকে হারাও এই ভাবনা থেকে কিন্তু মালদার মুসলমানরা চিরাচরিতভাবে কংগ্রেস করে আসা, তারাও কিন্তু তৃণমূলকে সমর্থন করেছিল। যার জন্য সুজাপুরের মতন কনস্টিটিউয়েন্সিতে আপনারা ভাবুন, সুজাপুর গনি খান চৌধুরীর আদি জায়গা, মৌসুম বেনজির নূরের মা মৌসুম বেনজির নূর, এরা প্রত্যেকেই এখান থেকে জয়ী হয়েছে, ইসাক খান, সেই জায়গাতে বলা যায় 1,30,000 ভোটে কংগ্রেস হেরেছিল। 1,30,000 ভোটে কংগ্রেস পরাজিত হয়েছিল সুজাপুরের মতন জায়গাতে, এবং মালদাতে কংগ্রেসের ভোট নেমে গিয়ে হয়েছিল 10% কাছাকাছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পুরো মুসলিম ভোটটাকে 2021 বিধানসভা নির্বাচনে মালদা জেলাতে 52% নিয়ে গেছিল, 52% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। ফলে কার্যত বলা যায় তৃণমূল কংগ্রেসের লহর চলেছিল মালদাতে। মৌসুম বেনজির নূর তারপর থেকে কিন্তু কোণঠাসা হতে শুরু করেন। 21 সালের পর থেকে যদি আপনারা লক্ষ্য করেন, মৌসুমকে গুরুত্বহীন করার উদ্যোগ কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়েছিল, জেলা স্তরে নেওয়া হয়েছিল, রাজ্য স্তরে নেওয়া হয়েছিল মৌসুমকে গুরুত্বহীন করার উদ্যোগ। কারণ তারা তৃণমূল ধরেই নিয়েছিল যে গনি খান চৌধুরীর পরিবারের প্রভাব কমে গেছে, তৃণমূল একক ভাবেই মালদাতে জয়ী হয়েছে, 52% ভোট তৃণমূল নিজের জন্যই পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে পেয়েছে, এবং মৌসুম বেনজির নূর বা তার পরিবার, গনি খান চৌধুরীর পরিবারের আর কোনো মালদার গুরুত্ব নেই, এই ভাবনা তৃণমূলের মধ্যে ভীষণভাবে কাজ করেছিল, যার জন্য মৌসুম বেনজির নূরকে কোণঠাসা তারা করেছিলেন। এবার যদি আপনার লক্ষ্য করি 24 সালের লোকসভা নির্বাচন, জাস্ট ছবিটা পাল্টে গেল। যে তৃণমূল কংগ্রেস 52% ভোট পেয়েছিল বিধানসভা নির্বাচন 2021-এ, তাদের ভোট পার্সেন্টেজ কমে 26% নেমে গেল। আসন দুটোই হেরে গেল, মালদা উত্তর মালদা দক্ষিণ দুটো আসনই হেরে গেল। শুধু তাই নয়, তারা কংগ্রেসের কাছে হারলো দক্ষিণের আসনটা, উত্তরে হারলো বিজেপির কাছে, এবং উত্তরে আসনে কংগ্রেস অসাধারণ লড়াই করেছিল, প্রায় জেতার মতন জায়গা তৈরি করে ফেলেছিল উত্তরের আসনেও। কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কিন্তু বেড়ে 36%-এর কাছাকাছি আসলো। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোট 52 থেকে নেমে গিয়ে 26% এসছে। দুটো নির্বাচনেই কিন্তু বিজেপি মোরললেস কাছাকাছি ভোট পেয়েছে, ওই 35-36% মতন ভোট পেয়েছে।
যেটা বলার আপনাদের, কংগ্রেসের একটা রিভাইভাল কিন্তু মালদাতে আবার মানে আমরা 24 সালে দেখলাম। কংগ্রেস যা গ্রাউন্ড লেভেলের খবর, যদি গুন্ডা মোস্তানি না হয়, যদি ভোট লুট না হয়, তাহলে কিন্তু মালদার সিটগুলো 2 ভাগে বিভক্ত হয়ে ভোট হওয়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। মানে একদম গ্রাউন্ড রিয়ালিটির থেকে বলছি, একদিকে কংগ্রেস জয়ী হবে, আর একদিকে কিছু আসনে বিজেপি জয়ী হবে, এবং মেজরিটি আসন 12টার মধ্যে মেজরিটি আসন কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা সেখানে থাকবে। ফলে এই রাজনৈতিক যে আবহ, এটা নিশ্চয়ই মৌসুম বেনিজুন্নু টের পেয়েছেন। টের পেয়েই তিনি 24 সালের প্রার্থী হতে পারেননি মালদা উত্তরে, এবং তৃণমূলে কোণঠাসা মৌসুম অবশ্যই দেখেছেন যে রাজনীতির জমি কংগ্রেসের দিকে আছে। সেই কারণেই তৃণমূল কংগ্রেসে থেকে তিনি সরে এসে কংগ্রেসে যোগদান করলেন। এখন দেখা যে কংগ্রেসের রাজনীতি অনেকটাই নির্ভর করে রাহুল গান্ধীর উপর, জাতীয় স্তরের উপর। আজকে মৌসুম বেনিজুন্নু আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে কেবলমাত্র গনি খান চৌধুরীর লেগেসির সাথে যুক্ত হতে যাচ্ছেন, পুনঃসংযোগ হতে যাচ্ছে, সেই কথাটাই বলেছেন। তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একটি কথাও বলেননি, আবার তৃণমূলও তার বিরুদ্ধে একটি কথাও বলেনি। এটা রাজনীতি পর্যবেক্ষক হিসাবে আমাদের চোখে লেগেছে। মৌসুম বেনিজুন্নুর হয়তো বলেননি এই কারণেই যে তৃণমূলের বিরুদ্ধে বিষাদগার করে যিনি কংগ্রেসে যোগদান করেন, কিছুদিন পরেই আবার ইন্ডি জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের পার্ট হিসাবে তৃণমূল এবং কংগ্রেস রয়েছে। জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর একটা সম্পর্ক বা সংযোগ রয়েছে বিজেপিকে হারানোর প্রশ্নে। ফলে তিনি অতিরিক্ত তৃণমূল বিরোধিতায় যাননি। আর তৃণমূলের কাছে কিন্তু কুণাল ঘোষ দেখলাম সেইভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি, নেগেটিভ প্রতিক্রিয়া দেয়নি। তার একটা কারণ হলো, খুব সাডেনলি মৌসুম বেনিজুন্নু যেভাবে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, সম্ভবত এটা তৃণমূলের নেতৃত্ব জানতো না। নাহলে তৃণমূলের নেতৃত্ব 3 দিন আগেই তাকে 4টি বিধানসভার কোঅর্ডিনেটর করেছিল। 4টে বিধানসভা, মালদার 4টে বিধানসভার কোঅর্ডিনেটর পদে তাকে বসিয়েছিল। খুব সম্ভবত মানে আইপ্যাকের টিমের লোকরাও ঘুণাক্ষরে বুঝতে পারেনি যে মৌসুম বেনিজুন্নুর কংগ্রেসে যোগদান করছেন। কুণাল ঘোষরা কিন্তু আকস্মিক এই যে দল পরিবর্তন হতস্তম্ভিত, এবং এটা কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবাংলায় মুসলিম সমাজে একটা বড় প্রভাব পড়তে পারে। একদিকে আপনারা জানেন মুর্শিদাবাদে হুমায়ুন কবির কিছুটা প্রভাব বিস্তার করতে চাইছেন। হুমায়ুন কবির যদি প্রভাব বিস্তার করে আর মালদাতে মৌসুম বেনিজুন্নুরের যাওয়ার ফলে কংগ্রেস শক্তিশালী হয়, এবং উত্তর দিনাজপুরে আমার কাছে যা খবর সেটা হলো গোয়ালপুকুর, চাকুলিয়া এই অঞ্চলেও একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা কংগ্রেসে যুক্ত হয়েছে, এবং সেখানে মিমের প্রভাব তৈরি হয়েছে। ফলে সত্যি এই প্রশ্নটা আসছে, তৃণমূল কি সত্যি মুসলিম ভোট হারাতে চলেছে, একটা অংশ হারাতে চলেছে? এই সম্ভাবনার কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়েছে। কারণ বিহার লাগোয়া যে অঞ্চলটা আছে উত্তর দিনাজপুরের, বিশেষ করে ইসলামপুর সাব ডিভিশন, সেখানে কিন্তু মিমের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আর বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতা কিন্তু দল ছেড়ে দিয়েছেন উত্তর দিনাজপুরে। ফলে হঠাৎ করে তৃণমূলের নেতারা দল ছাড়ছেন কেন? হঠাৎ করে মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি আলাদা করে একটা দল তৈরি করলেন, জনতা উন্নয়ন পার্টি, সেখানে মুসলিমদেরকে নিয়েই চলতে চাইছেন। মৌসুম বেনিজুন্নুর তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন। একটা কি মুসলিম ভোটের চিট ধরার সম্ভাবনা তৈরি হয়েছে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আজকে পশ্চিমবাংলার স্থিতিশীল মানে বাইনারি পলিটিক্সের তৃণমূল আর বিজেপির যে দ্বিমেরুকৃত রাজনীতি, তার মধ্যে একটা নতুন অধ্যায় সংযোজন হলো মৌসুম বেনিজুন্নুরের কংগ্রেসে আগমনের মধ্য দিয়ে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব রাজনীতির বিকল্প হিসাবে একমাত্র সেকুলার পলিটিক্যাল পার্টি কিন্তু কংগ্রেসই রয়েছে। কংগ্রেসই একমাত্র দল যারা উদার গণতন্ত্রে বিশ্বাস করে, এবং কংগ্রেসই একমাত্র দল যারা কিন্তু সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে। আর তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার কখনো মানে উগ্র মুসলিম তোষণের অভিযোগে অভিযুক্ত, কখনো সফট হিন্দুত্ব তারা খেলেন।
ফলে এইরকম একটা পরিস্থিতিতে কংগ্রেস দলের যে ছোটখাটো যে আন্দোলন আশুতোষরা করেন সেটা ডেমোক্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুতোষকে আমি দেখি প্রতিনিয়ত কোনো ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া রাজনীতি করে, যেটা আমরা বামেদের থেকে এক্সপেক্ট করেছিলাম। বামেরা কিন্তু ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়েছে। সত্যি বলতে কি রিয়াকশনারি পলিটিক্স, অর্থাৎ তৃণমূলের কোনো অন্যায় হলো সে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে একটা মিছিল করা, রিয়াকশন দেওয়া, সেটা একমাত্র আমি দেখি কংগ্রেস দলই করে। এবং আশুতোষকে তো আমি বিশেষভাবে ধন্যবাদও দেব যে আশুতোষ কিন্তু রাস্তার রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মী সংখ্যা 10 জন হলেও ও কিন্তু কখনো পিছপা হয় না, সেই 10 জনকে নিয়েই ক্ষোভ বিক্ষোভ মিটিং মিছিল কনস্ট্যান্ট করে যায়। ফলে ডেমোক্রেসির পরিসর বৃদ্ধির প্রশ্নে কংগ্রেসের উত্থান যদি ঘটে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ বা অন্য অঞ্চলে, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। পশ্চিমবাংলার গণতন্ত্রের প্রশ্নে, পশ্চিমবাংলায় বহুত্ববাদী রাজনীতির প্রশ্নে কংগ্রেসের উত্থান ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ঘটনা হতে পারে। এবং মৌসুম বেনিজুর নূর অবশেষে যে বুঝতে পেরেছেন যে সেকুলার পলিটিক্সটা তৃণমূলের দ্বারা সম্ভব নয়, সেটা একমাত্র কংগ্রেস দলই কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা দেরিতে হলেও তার একটা বোধোদয় ঘটেছেন। কিন্তু যে কায়দায় তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, নবান্নে গিয়ে পতাকা তুলে, সেটা কিন্তু ছিল যথেষ্টই গণতন্ত্র বিরোধী এবং সংবিধান বিরোধী একটা অবস্থান। কারণ একটা রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যালয়ে গিয়ে দলীয় পতাকা নেওয়া, বা যিনি দিয়েছিলেন তিনি কি শিষ্টাচার রেখেছিলেন, কোন গণতন্ত্র পরিসর রেখেছিলেন, সেই প্রশ্নটা কিন্তু আমার থাকবে। সব মিলে একটা স্থিতিশীল দ্বিমেরুকৃত রাজনীতির বাইরে গিয়ে প্রথমে হুমায়ুন কবিরের দল গঠন, আর তারপরে মৌসুম বেনজির নূরের কংগ্রেসে যোগদান রাজ্য রাজনীতিতে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমি মনে করছি।